ময়মনসিংহের, যে হিন্দু একজন যুবককে পিটিয়ে হত্যা করা, গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, তারপর আবার আগুন ধরিয়ে দিল। এগুলো তেমন কোনোভাবে ইম্প্যাক্ট তৈরি করেনি আমাদের সমাজে, অন্তত গত 2 দিনের চিত্র যদি আমি বলতে পারি। মানুষের প্রতিবাদগুলো থমকে গেছে। মানুষের প্রতিবাদ যদি থমকে গিয়ে থাকে, আমি সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দোষ একটু দায়ী করব। কেন? আমি একটু সংক্ষেপে বলি, সময় নেই। আওয়ামী লীগের সময় মনে করুন যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে, সামাজিক সংগঠনগুলোকে 1 টন 2 টন গম দিয়ে একেবারে নতজানু করে রেখেছিল। আমরা সবাই জানি বাংলাদেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের মাধ্যমে, পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে। তারপর রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আপনার বিশাল রূপ দিয়েছে। আমরা দেখছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো তারা ভয়ে চুপসে আছে। কেন? আওয়ামী লীগের সময়ই এদের মেরুদণ্ডগুলো ভেঙে ফেলা হয়েছে হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগের মানে উচ্ছিষ্টের ভাগ দিতে গিয়ে। যাই হোক, জায়গায় আসি। বিষয়টি হচ্ছে যে প্রথম আলো আপনি দেখেন যে তারা একটা রিপোর্ট করেছে, তারা বিবিসি একটা রিপোর্ট করেছে প্রথম আলোর কর্তৃপক্ষের কমেন্ট নিয়ে, যে তারা পুলিশের সহায়তা চেয়েছিল, সরকারের সহায়তা চেয়েছিল। সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে, উচ্চ পদস্থ কয়েকজন, মানে যারা সরকার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কয়েকজনকে ফোন দিয়েছিল, সহযোগিতা কামনা করেছিল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। ঘটনা ঘটলো, তারপর হচ্ছে গিয়ে পুলিশ এলো, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এলো, ততক্ষণে যা ঘটার ঘটে গেল। এবং আপনি দেখবেন যে এই যে মব যারা ক্রিয়েট করছে 5 আগস্টের পর থেকে, তারা আবার কোথাও কোথাও গিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওই যে কথায় আছে না, বহুল প্রচলিত একটা কথা, যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আমরা এখন সেই চিত্র দেখতে পাচ্ছি। একের পর আবার দেখুন, আমাদের নোবেল লরিয়েট একজন মহামান্য সরকার প্রধান আছেন, তার কাছ থেকে মানুষ অনেক প্রত্যাশা ছিল। তিনি কি করছেন? যখনই কোনো বিপদে পড়েন তখন বিএনপি কে ডাকে, এনসিপি, জামাত সহ এই 3টা রাজনৈতিক দলকে ডাকে, ডেকে কি কান পড়া মন্ত্রণা দেয়। তারপর আবার মোটামুটি একটু স্থির হয়ে যায়। বিএনপি, বিশেষ করে বিএনপি যে হুঙ্কার হাক ডাক, তাতে মনে হয় ভয় পাই, সাথে সাথে নিয়ে বৈঠকে বসে। বিএনপির নেতা কর্মীরা তাও চা সমোসা ফাস্টফুড খেয়ে চলে আসে। এবং এই যে বিবৃতিগুলোর কথা বলছে, মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াগুলো আমি মনে করছি যে আমি চাই এর একটা বহিঃপ্রকাশ ঘটুক, একটা শক্ত প্রতিবাদ, যে কোনো অন্যায় একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠুক। কিন্তু আমি সন্ধিহান এর মধ্যে আরো অনেক ধরনের খেলা আছে। এবং বিবিসিতে যে রিপোর্ট করেছে খুবই সিগনিফিকেন্ট, যে প্রথম আলো নিজে বলছে যে তারা সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে ফোন দিয়েছিল, সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো ধরনের সাহায্য পায়নি। এবং আরো একটি বিষয় আমি আপনাকে বলি, ওই যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো, সরকারের পক্ষ থেকে যারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে নানান ধরনের তাদের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নানান ধরনের সাবোটাজ ঘটানো হচ্ছে, মব ক্রিয়েট করা হচ্ছে, তাদের কারো কারোর ফেসবুক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য চিঠি দিয়েছে মেটাকে, ফেসবুক কর্তৃপক্ষকে। আপনি দেখুন তো সে সবার ফেসবুক বন্ধ হয়েছে কিনা। যে 2জন ব্যক্তি বিদেশে মানে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের একজনটা বন্ধ হয়েছে, এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু বন্ধ হয়নি। এর সাথে আরো একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা মব ক্রিয়েট করলো, মব ক্রিয়েট করে আসছে 16 মাস ধরে, এবং সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে, ছায়ানট, উদীচীর ক্ষেত্রে, দেশের বিভিন্ন স্থানে যারা এই কর্মকাণ্ডগুলো ঘটালো, তাদের কাউকে আজ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নুরুল কবির ভাইয়ের উপরে যারা আক্রমণ চালালো, স্পষ্ট আমরা দেখছি। এবং ওই মব ক্রিয়েটকারীরা তারা শুক্রবার সকালেও প্রথম আলো কার্যালয়ের সামনে গেল, আবার তারা গিয়ে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়লো, একজনকেও আটক করা হয়নি। সো আমি কিভাবে মানে আস্থা রাখবো যারা বিবৃতি দিচ্ছেন, যারা প্রতিবাদ করছেন, এইগুলো কন্টিনিউ হবে, অথবা তাদের এই বিবৃতি প্রতিবাদের বিপরীতে সরকার গঠনমূলক কিছু চিন্তা করবে, আমি আস্থা রাখতে পারছি না। জি, আচ্ছা, আরেকটা কথা আমি আজকে খুব ইন্টারেস্টিং, আমার একটা চোখে পড়লো, আপনার সঙ্গে শেয়ার করতেই চাই আমি, যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি, তিনি আপনি মনে করতে পারবেন কিছুদিন আগে বলেছিলেন উনি মব বলতে রাজি হননি, তিনি বলেছিলেন এটা নাকি প্রেশার গ্রুপ আর কি। এবং আজকে দেখলাম যে উনি প্রথম আলোর মানে এই ঘটনার প্রেক্ষিতে উনি বলেছেন তিনি দুঃখিত এবং তিনি লজ্জিত, এবং তিনি বলেছেন যে এটা ওনারা এটা পারেননি চেষ্টা করতে, উনি অনেককে ফোনও করেছিলেন, কাজ হয়নি। এবং উনি একজন সাবেক সাংবাদিক হিসাবে আমি কিন্তু এতে খুব খুশি হয়েছি
উনি যে নিজেকে সাবেক সাংবাদিক বলছেন, এখনো বলেন নাই যে আমি সাংবাদিক আছি, যাই হোক উনি খুব দুঃখিত এবং লজ্জিত হয়েছেন। আপনার কি মনে হয় এই মানে ওনার এই যে দুঃখিত এবং লজ্জিত হলেন, এই কারণে আগামীতে মবকারীরা ওনার এই মানে চিন্তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে মব কমিয়ে দেবেন? না, আমার মনে হয় না। আমাকে কি বলা যায়, নিরাশবাদী বলতেই পারেন, হতাশবাদী বলতেই পারেন, কিন্তু আমি এত সহজে আশ্বস্ত হচ্ছি না। আমি তো এক্সাম্পল দিলাম আপনাকে কয়েকটা, যে যখনই সরকার কোনো বিপদে পড়ে তখন তাদের চরিত্রগুলো একেবারে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এখন আপনি দেখুন, এই যে মিস্টার শফিকের কথা বললেন, প্রেস সচিব মিস্টার শফিকের কথা বললেন, তিনি কি বলেছেন? প্রেসার গ্রুপ তো বলেছেন তিনি মব বলতে ইচ্ছুক নন, এবং তিনি একাধিকবার বলেছেন এটা কোনো মব টব না, মব বলে আমরা এই সব মানুষদেরকে ছোট করছি, এরা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15.5 বছর ধরে যারা বঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি নিজেও কিন্তু মবের মধ্যে পড়েছিলেন খুলনায় গিয়ে একটি অনুষ্ঠানে, প্রেস ক্লাবের মধ্যে গিয়ে। পরবর্তী তিনি বলেন না এটা মব না, আমার কাছে কিছু আবেদন জানাতে এসেছিল। আমরা দেখছি সচিবালয়ে একের পর এক উপদেষ্টা মবের মধ্যে পড়ছেন। আমরা দেখছি একটি বিশেষ রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক, তিনিও তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যে কোনো কারণে হোক, ওই সময়টিতে তিনি নিজের জায়গায় যৌক্তিক থাক আর না থাক, তিনি মবের মধ্যে পড়েছিলেন। তিনিও কিন্তু এই মবকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। অর্থাৎ আমি যদি অন্যের জন্য গর্ত খুঁড়ি, মাসুদ ভাই, আমাকে সেই ফাঁদে পড়তেই হবে। অতএব যা কিছু ঘটেছে এখন তাদের দিকে যাবে, আমরা চাই না সেটি হোক, আমরা সর্বান্তকরণে চাই না, কিন্তু এটি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। এবং মিস্টার শফিক যে কথাটি বলেছেন আমি এত সহজে বিশ্বাস করি না। এবং উনি যে নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন, যেহেতু প্রথম আলো, ডেইলি স্টারের মতন দুটি বড় গণমাধ্যম আক্রান্ত হয়েছে, সেই জায়গা থেকে তো এখন আর মব বললে রেহাই নাই, মব বললে রেহাই নাই। এবং এই ডেইলি স্টার বা প্রথম আলোতে একজন চাকরি করতেন, সাংবাদিক ছিলেন, তিনি এখন সরকারের বড় কর্মকর্তা, বিদেশে আছেন। তিনি এখন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন না, তিনি বলেন যে আমি সরকারের পার্ট। তিনিও এক ধরনের মতকে তিনি প্রশ্রয় দিচ্ছেন, এবং আপনার মতন বা আনিস ভাইয়ের মতন, আমাদের মতন অনেককে অ্যারেস্ট করার প্রতিনিয়ত এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছেন, পরোক্ষ হুমকি। সরকারের কর্মকর্তা পর্যায়ের লেভেলে আছেন এখন একজন সাবেক সাংবাদিক। তো আমি এত সহজে এদের উপরে 16 মাসের যে অনাস্থা আমাদের, আমি রাতারাতি একটা দুটো বিবৃতিতে আমি আস্থাশীল হতে চাই না। না, আপনি যখন আনিস আলমগীর প্রসঙ্গটা তুললেন, তো এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতেই চাই যে আমরা আজকে দেখলাম যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় বিএফইউজে ওরা বিবৃতি দিয়েছে। বিএফইউজে মানে সরকারপন্থী, মানে বিএনপি এবং জামাতপন্থী যারা বিএফইউজে তারা দিয়েছে। বিএফইউজে খালি কি মিডিয়ার মানে আপনার যারা কথা বলবেন, গণমাধ্যমের স্বাধীনতা অথবা আপনার সাংবাদিকের স্বাধীনতা এটা দেখে নাকি প্রতিষ্ঠানের স্বাধীনতা দেখে, এটা আমি ঠিক বুঝতে পারি না। তারা ডেইলি স্টার, প্রথম আলো নিয়ে আলোচনা করলেন, কিন্তু গণমাধ্যম হিসেবে তো আপনার আনিস আলমগীরও কথা বলেছেন গণমাধ্যম কর্মী হিসেবে। তিনি যখন অ্যারেস্ট হলেন তখন তাদের কোনো ভূমিকা দেখলাম না, তাদের কোনো বিবৃতিও দেখলাম না। আপনিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা মনে করি, আমি নিজেও মনে করি, আপনার যখন অ্যারেস্ট হলেন তখন আমি এদের কাছে কোনো বিবৃতি দেখিনি। তো এটা একটা বৈষম্য কিনা? আবার এই বৈষম্য দেখেন আরেক জায়গায় আছে। যেমন ধরেন হাদির মৃত্যুকে কেন্দ্র করে, হাদির উপর হামলাকে কেন্দ্র করে সারা দেশ অনেক কিছু হচ্ছে। আপনার আমি কারোর সঙ্গে তুলনা করছি না, কিন্তু আমি ডেইলি স্টারের সঙ্গে আনিস আলমকে তুলনা করছি না, কিন্তু ঘটনা তো একই ধরনের ঘটনা। আবার ধরেন হাদিকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতেছে। তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলো, তার ফ্যামিলির দায়িত্ব নিলেন আমাদের প্রধান উপদেষ্টা, অনেক কিছু হলো। কিন্তু এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটলো, ভালুকায় সবার সামনে একটা লোককে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে পুড়িয়ে ফেললো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। সেই ঘটনায় কিন্তু আমি দেখলাম না যে কোন উপদেষ্টা যে অথবা প্রধান উপদেষ্টা যে বললো যে তোমাদের এই অন্যায়ের প্রতিবাদ হিসাবে তোমার ফ্যামিলির দায়িত্ব আমরা নিচ্ছি। তো আমার কথা হলো কি, রাষ্ট্রের চোখে সবাই তো সমান হওয়া উচিত, তাই নয় কি? হাদির প্রশংসা আছে, হাদিকে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতাম, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আবার হাদির কিছু সমালোচনা কিন্তু আছে, কিন্তু দিব্যচন্দ্র যার যে মারা গেল তার সমালোচনা নাই কোনো, সে যেন সাধারণ মানুষ অথবা সে হিন্দু। এই জন্যই কি রাষ্ট্রের কাছে দুজন দু ধরনের হচ্ছে। আমি তুলনা করছি না, আমি আবারও বলছি, আমি ক্ষমা চাচ্ছি যদি এটাকে তুলনা করার চেষ্টা করেন, তুলনা নয়। আমি বলছি যে রাষ্ট্রের ভূমিকাটা কি হবে, সংগঠনের ভূমিকাটা কি হবে। বাস্তবে তুলনা যদি নিয়ে আসেনও,
অপরাধটা কি? আমি তুলনাটা এইভাবে করি, আপনি যে হিন্দু যে যুবকের কথা উল্লেখ করেন ময়মনসিংহ ভালুকায়, তিনি নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছেন। আপনি আপনার নিজের কনটেন্টে বলেছেন যে তিনি যদি অন্যায় করে থাকেন তার জন্য আইন আছে, আদালত আছে, অনেক ধরনের পন্থা আছে বিচার সালিসে। এইভাবে মানুষকে পিটিয়ে, মেরে, আগুনে লাশ পুড়িয়ে ফেলতে হবে। যাক, প্রশ্ন হচ্ছে যে আমি সেটাইও বাদ দিলাম। আমি যদি তুলনাতে আসি, ওসমান হাদি তিনি জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা হিসেবে তাকে তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আমার কোনো আপত্তি নেই। আরো বিশাল কিছু থাকলে করুন, সমস্যা নেই। আমরা কোনো আপত্তি জানাবো না। কিন্তু আমি এক্ষেত্রে হিন্দু যুবকের কথা বাদ দিই বা হিন্দু মুসলিম ওই ক্লাসিফিকেশনে না গিয়ে আমি আগুনে পুড়িয়ে মারার এই ঘটনাটিও বাদ দিলাম। এটা একেবারে এতই ক্ষুদ্র এই সরকারের কাছে। আমি এই জন্যই বলছি, তুলনাটা কোথায় বলবো, যখন মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, যখন মুক্তিযোদ্ধা, আমি ওই বিতর্কিত মুক্তিযোদ্ধার কথা বলছি না, আমি সিইসি, সাবেক সিইসি নুরুল হুদা বা অন্য কারোর কথা বলছি না, প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তারাও তো আক্রান্ত হয়েছেন। তাদের ক্ষেত্রে একটা কথা বলেছেন, একটা শব্দ উচ্চারণ করেছেন, বরং মুক্তিযোদ্ধাদের ধরে জেলে পুরা হলো। 80 বছর 85 বছরের বয়সে মুক্তিযোদ্ধাদের কোনো অপরাধ নেই। আপনি যেই ঘটনাটির কথা বললেন, আমি যখন আক্রান্ত হয়েছিলাম বা অ্যারেস্ট হয়েছিলাম 28 আগস্ট মঞ্চ 71-এর সময়, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত করা হলো। আমি লতিফ সিদ্দিকের কথাও বাদ দিলাম যে তার গায়ে একটা সাইনবোর্ড ছিল, যদিও তিনি এখন সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী। সাধারণ মুক্তিযোদ্ধা হতে ছিলেন গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, তাদের অপরাধটা কি? গলা টিপে এক হাত উঁচু করে তুলে ধরা হলো। এদের ক্ষেত্রে কোনো বিবৃতি দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন? উল্টো জেলে পুরেছেন। তো সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? বৈষম্য, সাংবাদিকদের কথা বলছেন, আমি এই জায়গাটায় মাসুদ ভাই, আমি আমি নিজের লজ্জা বোধ করি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, মানে ছোট একজন সাংবাদিক হিসেবে। কারণ আনিস ভাইয়ের ক্ষেত্রে, আনিস ভাই তো আমার চেয়েও সিনিয়র মোস্ট, তিনি জ্ঞানে অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক বড়। তিনি বড় বড় মানে কয়েকটি পত্রিকায় কাজ করেছেন, টেলিভিশনে হেড অফ নিউজ ছিলেন কোন কোন চ্যানেলে। বিষয়টি হচ্ছে কি, এটি দৈন্যতা। এই যে যে সাংবাদিক সংগঠনগুলো আছে, সাংবাদিক সমাজটাকে নষ্ট করার পিছনে এই ক্লাব ভিত্তিক সংগঠনগুলো, এটা স্রেফ ক্লাব, আর কিছু না। এটা বছরে 2-1টা পিকনিক হবে, আর মাসে মাসে চাঁদা দেওয়া হবে। আর নিজেদের কিছু ব্যক্তি, কিছু সাংবাদিক, নামধারী কিছু সাংবাদিক নেতা, কিছু ব্যক্তি তাদের পকেট ফুলাবে, বড় বড় ডায়াসে তাদের নাম পরিচয়, মানে পদ পদবি ব্যবহার করে বক্তব্য দিবে, আর সরকারের কিছু আনুকূল্য নিবে। এছাড়া আর কোনো কাজ নেই। আনিস ভাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম ডিআরইউ একটা বিবৃতি দিয়েছে। আমি আর কোন মানে সাংবাদিকদের যে সংগঠনগুলো আর কোনোটা দেখলাম, যদি ভুল না হয়ে থাকে। এখন প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষেত্রে দিয়েছে, তারা অনেক বড় প্রতিষ্ঠান, বড় গণমাধ্যম, না দিলে কেমন হয়, সেখানে তাদের নামটা আসবে বিবৃতি দিলে, এই জন্য দিয়েছে। আমি লজ্জাবোধ করি এই কারণে, আনিস ভাইয়ের ক্ষেত্রে রিপোর্টার্স উইদাউট বর্ডার সম্ভবত এখন বিবৃতি দেয়নি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। আমার সময় যেখানে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিল, রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিল, আইএফজে বিবৃতি দিল, আনিস ভাইয়ের ক্ষেত্রে সিপিজি বিবৃতি দিয়েছে। লজ্জা এখানেই, আন্তর্জাতিক বা বৈশ্বিক সংগঠনগুলো যখন আমাদের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে, আমাদেরকে আটকের প্রতিবাদ জানাচ্ছে, তখন ঘরের মধ্যে আমাদের নিজস্ব মানে সাংবাদিকদের যে সংগঠনগুলো, তারা একটা বিবৃতি দেয় না। মানে বিবৃতি দিতে গেলে আবার সরকারের চক্ষুশূল হয়ে পড়ে কিনা, এই কারণে। এখন যখন দেখেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজে ফোন দিয়েছেন মতিউর রহমান সাহেবকে বা মাহফুজ আলম সাহেবকে, এবং তাদের পাশে আছে, সরকারি ঘোষণা দিচ্ছে, তখন বলতে না, এখন একটা বিবৃতি না দিলে কোনো বিষয়, মানে দিতেই হবে, না দিলেই নয়, এ কেন দিয়েছে, আর কোনো না, মানে দায়িত্বশীলতার জায়গা থেকে দিয়েছে, আমি মোটেই মনে করি না। অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট করে যদি একটা বলতেন, যে এই যে ঘটনা যেগুলি চলছে আপনার এই হাদিকে কেন্দ্র করে এবং বিভিন্ন ঘটনাগুলো, এগুলো কি আগামী যে আসন্ন নির্বাচন, যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, আপনি কি মনে করেন সেখানে কোনো প্রভাব ফেলতে পারে? অবভিয়াসলি ফেলবে। আমার সমস্যা হচ্ছে আমি কৌশল অবলম্বন করে কথা বলতে পারি না। আমার সমস্যা হচ্ছে যে যেটুকু বুঝি সেটুকুই মানে মোটামুটি বের করে ফেলি। যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে। আপনাকে আমি দেখেছি, কখনো কখনো আপনাকে আশাবাদী হতে দেখেছি যে নির্বাচন হবে, এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ, আমরা আশা করি একটা সুন্দর নির্বাচন হবে। আশাবাদী হতেই হবে, আশা ছাড়া তো আর জীবন বাঁচে না, তাই না? তো তারপরেও আপনি, আমি আপনার মতো করে হয়তো অতটা কৌশল অবলম্বন করে কথা বলতে পারছি না। আপনি
হয়তো এইসব কথার মধ্য দিয়ে আবার আপনার হতাশার কথাও মাঝে মাঝে ব্যক্ত করেন, কিন্তু আমি কেবলই হতাশ যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে। এবং আপনি দেখুন এক ঢিলে কতটি পাখি মারা হলো। আমরা জানি না ওসমান হাদির শুটাররা কে, আমরা জানি না ওসমান হাদির কিলাররা কে। যারাই হোক এটা আমরা সমর্থন করি না, কিন্তু দেখুন দেখুন আপনি এক ঢিলে কতটি পাখি মারা হলো। এক একটা হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, আরো হবে, আমরা আশঙ্কা করছি। আমার কথা যেন মিথ্যা হয় আমি সেটি আশা করছি, কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে এ ধরনের ঘটনা আরো ঘটনা হবে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা হবে, নির্বাচন দেওয়া হবে না, এরকম একটা আশঙ্কা রয়েছে। দুই, বিএনপির কাঁধে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, যদিও সেটি মানে হালে পানি পায়নি। তিন, তারেক রহমানকে তারেক রহমানের যে দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বা আমরা আহ, শুনতে পাচ্ছি যেটা, সেটাকে বাধাগ্রস্ত করার একটা চরম প্রতিক্রিয়া। এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হবে, তারেক রহমান নিজেই লাইফ থ্রেডের মধ্যে আছেন। সো একটা তুমুল আনরেস্ট সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে তার আশাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। চার, যারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগের উপর আরেকবার চড়াও হওয়া গেল। এই যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো। আগে যেমন অপারেশন ডেভিল হান্ট 1 হয়েছিল, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে সামান্য আক্রমণের কারণে সব গড়ে পড়ত আওয়ামী লীগ নেতা কর্মীদের আটক করা হলো। করুক না, সমস্যা নেই, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু গড়ে পড়তা আটক করা হবে। 4 না 5 নম্বরে এখন ভারতের প্রতি যে একটা রাজনীতি আছে, ভারতের আধিপত্যবাদ আমরা অবশ্যই মেনে নিতে চাই না। ঠিক একইভাবে পাকিস্তানও যে আবার নাক গলাবে, পাকিস্তানের সাথে লিয়াজো করে এদেশ অস্থিতিশীল করাবে, সেটিও আমরা চাই না। যাই হোক, ভারতের আধিপত্যবাদকে নিয়ে যারা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন, তাদের জন্য আর একটা অস্ত্র ভারতের প্রতি। আমরা দেখেছি গত 2 দিন কি হয়েছে, মানে এক ঢিলে অনেকগুলো পাখি। এই ওসমান হাদিকে আপনি নিজেও বলেছেন বলির পাঠা করা হয়েছে, আমিও মনে করি যে বলির পাঠা করা হয়েছে। অতএব আগামী নির্বাচন নিয়ে আমি কোনো আশাবাদিতার জায়গা দেখছি না। ফেব্রুয়ারি নির্বাচন দিতেই হবে, নির্বাচন দিতেই হবে, কিন্তু এই যে নির্বাচন ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে, আমার ধারণা এখনো পর্যন্ত নির্বাচন হবে না। আর যদিও হয় একটা মেকানিজম নির্বাচন হবে, মানে ভাগ বাটোয়ারা নির্বাচন, এটা আমার প্রবল সন্দেহ। জি, অনেক ধন্যবাদ পান্না। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ব্যাখ্যা। আমার মনে হয় এগুলো আসলে আপনাদেরও ব্যাখ্যা। হয়তো আপনারা একভাবে বলেন, আমি একভাবে বলি, আর মঞ্জুরুল আলম পান্না উনি ওনার মতো করে বলেন। আপনাদের আশা করি ভালো লাগবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।